একাত্তর নিয়ে পরাজিত আওয়ামী বামেরা উঠে দাঁড়াইতে চাইবে, এই দাঁড়াইতে চাওয়ার সাথে শক্তভাবে বিএনপি পাশে দাঁড়াইতেছে, এটাই সমস্যা। আওয়ামী লীগ তার ফ্যাসিস্ট শাসনের বৈধতা উৎপাদনের জন্য একাত্তরকে ব্যবহার করেছিল। বিএনপি মনে করতেছে তারা একাত্তরকে ব্যবহার কইরা তার প্রধান প্রতিপক্ষ জামাতকে ঘায়েল করে দিবে। কামডা গলে বিএনপি ভালো করতেছে। বিএনপির হারাইতে বাংলাদেশের জনগণের বেশি বেগ পাইতে হবে না। কারণটা এইটা না যে একাত্তর বিএনপি বিরোধী শক্তিকে বিব্রত করবে, কারণটা হইতেছে এই সফট পলিটিক্যাল অস্ত্রকে বিএনপি কিভাবে ইউজ করবে সেটা না জানা। এই সফট অস্ত্র ভালো মতো ইউজ করতে না জানলে নিজের হাতেই ফাইটা যেতে পারে। একাত্তর নিয়ে আমার কিঞ্চিত লেখাপড়া আছে, মানে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম লেখার সময় আমি একাত্তরের এমন কোনো প্রকাশিত দলিল নাই যেটা খুঁটায় খুঁটায় পড়ি নাই। তো এটা পড়ে যা বুঝেছি যে একাত্তরের ইতিহাস এত মিছা কথা দিয়ে ভর্তি, এত কন্ট্রাডিকশনে ভর্তি, এত বাটপাড়িতে ভর্তি যে এইটারে হুতায় দেওয়া পানি ভাতের কাজ। বদরুদ্দিন ওমরই কইছেন যে একাত্তরের ইতিহাস 90% মিছা কথা। এই ইতিহাসের চেতনারে উড়ায় দেওয়া, জয় বাংলা কইরা দেওয়া বা হাতের কাজ। একাত্তরের নৌকায় বৈশা আওয়ামী লীগ যে কিনা একাত্তরের ফার্স্ট ডিভিশনের প্লেয়ার সেই ডুবিছে, আর একাত্তরের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার বিএনপি আরো ডুববি। এখন অনেকে কইতে পারে তাইলে আমরা একাত্তর নিয়ে করমুটা কি? এটার কথা কমু না? অবশ্যই কমু, অনেক বেশি কমু। একাত্তরকে একটা বিগেস্ট হিস্টোরিক ইভেন্ট হিসাবে আমাদের লেন্সে পাঠ করা লাগবে, আমাদের নিজেদের চোখে দেখা লাগবে, ইন্ডিয়ার চোখে না, আওয়ামী লীগের চোখে না, বাটপাড়ি আর মিথ্যাচারের লেন্সে না। তাহলে সেটা কেমন হবে? কোন লেন্সে? আমাদের নিজেদের লেন্সে, আমাদের নিজেদের চোখে। আমাদের নিজেদের চোখে দেখাটাই সারা দুনিয়া নেবে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ নেবে। আপনারা দেখেছেন 1971 নিয়ে, 6 দফা নিয়ে, ভাষা আন্দোলন নিয়ে আমি মেলা বাংকার ব্লাস্টার এপিসোড করেছি, আমারে গেলাইছে অনেক, কিন্তু পাল্টা আর্গুমেন্ট কিন্তু কেউ তুলতে পারে নাই। আজকেও আমি এমন একটা জায়গা নিয়ে আলাপ করব সংক্ষেপে, এই আলাপটা পরে আরো বিস্তারিত করা যেতে পারে, কিন্তু দেখবেন যে এইভাবে আগে ভাবা হয় নাই। শুরুতে একটা এক্সাম্পল দেখায়নি, কেন বিএনপি একাত্তর নিয়ে কোনো বয়ান তৈরি করতে পারবে না? হাতে নাতে দেখাই দেবো, দেখাবো, আসেন দেখাই। বিএনপি একটা ভিডিও বানাইছে তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য, প্রচুর আবেগ নিয়ে বানানো। থিম হইতেছে মুক্তিযুদ্ধ আর 2024 দুই জেনারেশনের দুই আহত যোদ্ধা কিভাবে দেশের জন্য কাজ করবে বা করতেছে। এইটা সাহেব দেখান, ওই অংশটা দেখান। কিভাবে হলো? একাত্তর। আর তোমারটা? 24। চলো উঠি, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, আমারও অনেক কাজ আছে। মানে হইতেছে 1971-এর ক্ষত হাতে আর 2024-এর ক্ষত পায়, তাই তো? আপনারা হাত হারানো মুক্তিযোদ্ধা দেখেছেন জীবনে? কদাচিৎ দেখতে পারেন, আমি দেখি নাই। যা দেখেছি সবই পা হারানো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। সেলিব্রেটেড কর্নেল তাহের, উনি ছিলেন পা হারানো। মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র শ্যামলীতে যেটা ছিল, এখনো আছে, সেইখানে থাকতেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। সকালবেলা ওনাদের হুইল চেয়ার নিয়ে বাইর হইতেন, শহীদ মিনারে আসতেন, স্মৃতিসৌধে যাইতেন, সবাই পা হারানো। এইটা সাহেব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা লিখে সার্চ দেন না গুগলে, দেখেন সবাই হুইল চেয়ারে। এইটা যুদ্ধের স্বাভাবিক ক্যাজুয়ালিটি। যুদ্ধে পা হারায় বেশি যুদ্ধাহতরা। তার মানে এরা মুক্তিযুদ্ধ বলে বলে চিৎকার করবে, কিন্তু রিয়েল মুক্তিযুদ্ধ জিনিসটা নিয়ে গভীর বোঝাপড়া নাই, দরকারও নাই। কারণ ভোটের জেতার জন্য তো এটার কথা কইতেছে, জামাতকে হারানোর জন্য এই কথা কইতেছে। মাথার মধ্যে এটা নাই কি বলে জামাতের শক্ত রাজনৈতিক বিরোধিতা করা যায়। ভোটের জন্য কিন্তু আসলে রাজনৈতিক বিরোধিতারও দরকার নাই। আপনারা হাদির ক্যাম্পেইন দেখছেন না? হার্ডকোর পলিটিক্স নিয়ে ক্যাম্পেইন করছে। এরা টাকা দিয়ে নমিনেশন কেনে, টাকা ছড়া ইলেকশনে যেতে, তারপরে 5 বছর ধরে লুটপাট করে। তার জন্য দরকার কুইক ফিক্স, সহজে করা যায় এমন রাজনৈতিক খাবার, ইনস্ট্যান্ট নুডলের মতো। তাই বিএনপির বুদ্ধিজীবীরা হাজির করছে মুক্তিযুদ্ধ, এই দিয়া জামাতরে ঘায়েল করবে। আওয়ামী লীগ 71 দিয়া ফ্যাসিবাদের বৈধতা উৎপাদন করছে, বিএনপি 71 দিয়া জামাতকে মারতে চায়। দুই পক্ষই 71-কে একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাইছে ভোটে জেতার জন্য, তার রাজনৈতিক লক্ষ্য হাসিল করার জন্য। আর বিএনপি বলে একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে, আর তোরা যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করতেছিস, তা আবার ভোটে জেতার জন্য। 2024-কে দাঁড় করাবে 1971-এর লিগ্যাসি বা উত্তরাধিকারের উপরে। 1971-এর লিগ্যাসির উপরে 2024 দাঁড়ায় নাই। 1971-এ যারা সিপাহী সালার, তারা জিয়াউর রহমানকে রাজাকার বলতো। 1971-এর খেতাব কাইরে নিছে জিয়াউর রহমানের।
আর সবাই ফ্যাসিবাদের সফটওয়্যার হার্ড পাওয়ার ছিল। 1971-এর নামে আমাদের উপরে ফ্যাসিবাদ চাপায় দেওয়া হয়েছে। 2024-এ দেখেছেন কেউ এসে বলছে আমি মুক্তিযোদ্ধা, আমি হাসিনার এই শাসনের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, বলছে? বলে নাই। এই বিপ্লবের স্ফুলিঙ্গই তৈরি হয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে, এই কথায়। 2024-এর বর্ষা বিপ্লবকে এই যে আনিস আলমগীর নারকীয় সন্ত্রাস বলছে, সেও নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করত। যাই হোক, 1971 কোন বয়ান আমরা তৈরি করব, আজ এইখানে আলাপের একটা অংশ থাকবে। কিভাবে আমরা আওয়ামী আর ইন্ডিয়ান বয়ান উতরায় যেতে পারবো, তার বাইরে 1971 নিয়ে আমাদের নিজেদের বয়ান তৈরি করতে পারবো। আসেন সেটা একটু বুঝে দেখি। 1971 একটা ঐতিহাসিক বাস্তবতা। 1971-কে অস্বীকার করা সম্ভব না, কেউ করেও না। বলার চেষ্টা করে, যদি কেউ বলে সূর্য নাই, তাহলে তো সূর্য আকাশ থেকে হাওয়া হয়ে যায় না, তাই না? এটা ঘটনা ঘটছে। 1971-এ কি হয়েছিল? 1971-এ পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের রূপ নেয়। কিন্তু এটাও সত্য, পাকিস্তান ভাঙার জন্য মুজিব নিজে ভারতের সাথে ষড়যন্ত্র করছে। আগরতলা ষড়যন্ত্র করেনি, আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে না? পাকিস্তান যেন ব্যর্থ রাষ্ট্র হয়, সেই জন্যে মুজিব চেষ্টা করছে ভারতের সাহায্য নিয়ে। ভারত সবসময় সাহায্য করে গেছে। পাকিস্তান হইল কমিউনিস্টরা কু করার চেষ্টা করলো, উত্থান ঘটলো আইয়ুব খানের। এই কুয়ের পেছনে ছিল সেই আদি অকৃত্রিম অখণ্ড ভারতের পূজারী বামেরা। ওই কুনা হইলে পাকিস্তানে আর্মি এইভাবে এতদিন সামরিক শাসন চালাইতে পারে না। তবে পাকিস্তানকে ধোয়া তুলসী পাতা তা তো ছিল না। পাকিস্তান কেন সৃষ্টি হইল? পাকিস্তান সৃষ্টি হইল ভারতের সংখ্যালঘুদের জন্যই তো। মুসলমান আর হিন্দু দলিত দুই সম্প্রদায় মিলে পাকিস্তান আন্দোলন করলো। পাকিস্তান মানে কিন্তু পাক বা পবিত্র স্থান না। পাকিস্তান হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম, এটা ভূখণ্ডের। কোন কোন ভূখণ্ড? পাঞ্জাবের পি, আফগানিয়া যেটা আজকে খাইবার পাখতুনওয়ালা, ওটার আগে নাম ছিল আফগানিয়া, সেটার এ, কাশ্মীরের কে, সিন্ধের এস, আর বেলুচিস্তানের TAN, এই সব মিলে হইতেছে পাকিস্তান। তার মানে উত্তর পশ্চিম ভারতের কয়েকটা অঞ্চল জুড়ে একটা রাষ্ট্র। খেয়াল করেন, এখানে বাংলা নাই, পূর্ব বাংলা নাই। পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায়, মুসলিম লীগের জন্ম ঢাকায়। তারা আন্দোলন করতেছে যেই রাষ্ট্রের জন্য, সেই রাষ্ট্র কল্পনায় বাংলাই নাই। তাহলে ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে না তো, মনোজগতেই তো নাই। ভাষার জন্য কিভাবে রাজনীতি পরিবর্তিত হয় বুঝছেন তো? ভাষার মধ্যে রাজনীতি কিভাবে লুকায় থাকে। পূর্ব বাংলা ঢুকছিল সংখ্যার জোরে, কিন্তু রাষ্ট্রের কল্পনায় ঢোকেনি তো। এইখানে ইতিহাসের লেন্স বদলাইতে হবে। আমরা সাধারণত ভাবি পাকিস্তান ভাগলো 1971-এ, আসল সত্যটা হইলো পাকিস্তান ভেঙ্গেই বানানো হয়েছিল। এটা রাষ্ট্রের নামই যখন একটা অংশকে বাদ দিয়া এটাকে চিন্তা করা হয়, কল্পনা করা হয়, তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া, ভোট বাতিল করিয়া, সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাইয়া, ট্রিগার চাইপা। আর ইন্ডিয়ার নুস্কানি তো ছিলই। পাকিস্তানের এলিটটা এতই বেকুব ছিল যে কোনোভাবেই পূর্ব পাকিস্তানকে পলিটিক্যালি কিভাবে ওন করতে হবে সেটা বুঝতে পারেনি। মুসলিম লীগকে টেকাইতে পারি নাই। পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট, তারই টুকরা করলো। সোহরাওয়ার্দী তার অনুসারীদের মুসলিম লীগ থেকে বের করে দিল, জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ। আর সোহরাওয়ার্দী যে বাংলাই বলতে পারতো না, তার শিষ্যরা রাষ্ট্রভাষা আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য। কি তামাশা! দলিত হিন্দু নেতা যোগেন মন্ডলকে রাতের আধারে পাকিস্তান ছাড়তে হলো। একটার পর একটা ভুল করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম অবশ্যম্ভাবী করে তুললো। পাকিস্তান নিজেই করলো। পাকিস্তানকে তার হিস্টোরিক মিস্টেকগুলো অ্যাকনোলেজ করতে হবে, তো এটা স্বীকার করতে হবে। শুধু ইন্ডিয়ার দোষ দিলে তো হবে না। ইন্ডিয়ার ষড়যন্ত্র কেন সফল হইতে পারলো সেটার হদিস নিতে হবে। মুশকিল হইতেছে নিজের পাদের গন্ধ কেউ নিজের টের পায় না। সেজন্যই এনগেজ হইতে হয় ভিন্ন মতের সাথে। পাকিস্তান ট্রুলি এনগেজ হয়েছে বাংলাদেশের সাথে, বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়ার সাথে, বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে, বাংলাদেশের একাডেমিয়ার সাথে, বাংলাদেশের মিডিয়ার সাথে। হয়নি, এখনো হয় না। ইন্টেলেকচুয়ালি এনগেজ হয়নি। হইলে ইন্ডিয়ার এই বারবারন্ত অনেক এফিসিয়েন্টলি ঠেকাইতে পারতাম আমরা বাংলাদেশে। এখন 71-এর সবচেয়ে বড় ট্র্যাজেডি কি, এটা আমাদের বুঝতে হবে। 71-এর সবচেয়ে বড় ট্র্যাজেডি গণহত্যা, জেনোসাইড। ক্লাস বুক রেফারেন্সের জেনোসাইড। এই জেনোসাইডের দুইটা বড় পার্ট, একটা বাঙালি জেনোসাইড আর একটা বিহারি জেনোসাইড। বিহারি জেনোসাইড একেবারে মুছে দেওয়া হয়েছে, বিহারিদেরকে বাঙালিরা মারছে। আমরা বাঙালি জেনোসাইড বলি, কিন্তু দেখেন 1971-এর সবচেয়ে বড় দখল গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে, বাঙালি হিন্দুর উপরে। এটা শুধু একটা জাতির উপরে আক্রমণ না, একটা জাতির নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপরে আক্রমণ। এই ক্ষতটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর। আমার ফুলকুমারিতে পড়ছেন যে আমার বগুড়ার বাড়ি দখল করে নিয়েছিল আমাদেরই এক প্রতিবেশী। এখনো তারা আমাদের প্রতিবেশী, এখনো। এই যে এক্সট্রিমলি কমপ্লেক্স জটিল সিচুয়েশন, এটার তো প্রপার রিকনসিলিয়েশন হয়নি। তো আমার সেই প্রতিবেশী, উনি তো কোনোদিন এসে আমাদের পরিবারের কাছে মাপ চান নাই যে কাজটা ভুলেছে, মাফ করে দেন।
এখন পিনাকি দাবরানি দিলে ওই ভারিচারা হয়ে পালাইবে, সেটা অন্য কথা। কিন্তু বাংলাদেশের সব হিন্দু তো পিনাকি না, সে তো ভয়ে থাকে আমার বাড়ি না আবার দখল করে ফেলে। এইটাকে অ্যাড্রেস করতে হবে, জেনোসাইডের একটা ফয়সালা করতে হবে। আমি দুইটা কাজ খুব চেষ্টা করেছি এই সরকারকে দিয়ে, প্রফেসর ইউনূসের সরকারকে দিয়ে। 71 নিহতদের পুরো নাম তালিকা করা প্রজেক্ট, এক প্রফেসর কাজ করতেছেন এইখান থেকে ওইখান থেকে নানা ফান্ড টান নিয়ে, সামান্য একটা ফান্ডের জন্য উনি ফিল্ড ওয়ার্ক করতে পারতেছেন না, শেষ করতে পারতেছেন না। আমি হয়রান হয়ে গেলাম একটা ফান্ড ম্যানেজ করে দিতে, আমাদেরই সব ভাই ব্রাদাররা সরকারে আছে, তারাও করে দিলেন না। এটা আর কি বলবো, আর এখন বলতে গেলে তো ওনাদের সাথে রাগারাগি ঝগড়াঝাটি করতে হয়। এই কষ্টটা করে দিতে পারতো প্রফেসর ইউনূসের সরকার, আমি ওনার জন্য ক্রাউড ফান্ডের ব্যবস্থা করতে পারতাম, কিন্তু আমি ওনার এক্সপোজ করলে ওনার বিপদ হবে, ওনারা খাইয়া দেবে ইন্ডিয়া বা আওয়ামী লীগ। আর একটা কাজ হইতেছে বিহারিদের ক্যাম্পগুলো বন্ধ করে তাদের মেইন স্ট্রিমে নিয়ে আসা। এটা লজ্জার যে তারা এখনো একটা ক্যাম্পের মধ্যে, ঘেটোর মধ্যে আছে। আব্দুল নূর তুষারেরা গণহত্যার জন্য পাকিস্তানে 3 বার ক্ষমা চাইলো, আবার চাইতে বলে ক্ষমা। আব্দুল নূর তুষারেরা বিহারি গণহত্যার জন্য ক্ষমা চাইতে প্রস্তুত আছে? নাই। তাইলে ইতিহাসের রিকনসিলিয়েশন হবে কিভাবে? যখন বিহারি গণহত্যার কথা আসবে তখন দেখবেন গা মুসরা মুসরি করিচ্ছে। আর ফাইনালি জামাতের 1971 স্বাধীনতা যুদ্ধের ভূমিকা, এটা নিয়ে ফাইনাল আলাপ। জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে, সে একই অভিযোগ করে বিএনপি। আওয়ামী লীগ অভিযোগ করে জামাত নেতারা 1971 পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল, এই গণহত্যার জন্য জামাতই দায়ী। সেই কল্পিত অভিযোগে ফাঁসি দিছে তাদের নেতাদেরকে। সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরোয় আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। এই কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না। কিন্তু খালেদা জিয়া সেই বিচার সম্পর্কে কি বলেছিল শুনেন। আমি বলতে চাই, আজকে মুজাহিদি সাইদি দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। আগে তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে, তবেই এই দেশ নিরাপদ হবে, স্বাধীন হবে। শুনলেন তো, উনি বলছেন মিথ্যা ওগুলো মামলা। আচ্ছা, মির্জা ফখরুল কি বলেছিল শুনেন। আমাদের এই আলেম উলেমা জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মৌলানা নিজামী সাহেব, তারপরে জামান সাহেব, কাশেমী সাহেব, এই পত্রিকার যে প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। শুনেছেন তো, সেও বলে হাম্বা, মানে তারও ওই একই কথা। আমাদের সময় একটা বিজ্ঞাপন ছিল এইরকম, গরুকে জিজ্ঞেস করে তোমার কি কথা, সে গরু এখন চিৎকার দেয় হাম্বা, বলে ওরও সেই একই কথা। আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতেছে, ওদের নস্যাৎ কইরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবি নাকি। এবার বলে একটা দল গণহত্যা চালাইছিল, মানে জামাত চালাইছিল গণহত্যা। শুনেন, পাকিস্তান আন্দোলন করতে হয়েছিল মুসলমানরা পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য, for the emancipation of the Muslims। তখন আপনাদের নেতা মওদুদী এটা বিরোধিতা করেছিল, ঠিক না? আর আজকে আবার 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরোয় আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। এই কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না। জামাত নাকি রাজাকার ছিল, শুনেছেন না? গোলাম আজম রাজাকার, শুনেছেন না? গোলাম আজম রাজাকার ছিল না, পাগলা। গোলাম আজম রাজাকার ছিল না রে বেকুব, ছিল শান্তি কমিটির মেম্বার, ছিল শান্তি কমিটির নেতা। রাজাকার ছিল প্যারামিলিটারি ফোর্স, আমাদের আনসারের মতো। তাদের ড্রেস ছিল, ইউনিফর্ম ছিল, ব্যারাকে থাকতো, রেশন ছিল, আর গঠিত হয়েছিল সাধারণ মানুষকে দিয়া। রাজনৈতিক কর্মী ছিল তারা, মুসলিম লীগ, জামাত না। জামাত তখন এত বড় তৃণমূলের অর্গানাইজেশন ছিল না। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল, পোশাক আশাক সহ, ওদের দাড়ি টুপি ছিল না, দেখেন।
The government has organized a paramilitary force called Razakars. The Razakars' main duties are roadblocks, often carried out with a great show of force, and sentry duties around the main government installations. Some recruits to the Razakars are students, but many come from the militant wing of the Muslim League, who were responsible for much of the murder and the burning of villages which followed March the 25th. They are all East Bengalis and are paid by the government direct. But no one knows just how loyal they would be to the government if that loyalty was ever under stress. দেখেছেন এই মুসলিম লীগের পুরাটাই বিএনপি ঢুকিছে। মির্জা ফখরুলের বাবাই তো মুসলিম লীগার ছিল, পাকিস্তানের মন্ত্রী ছিল। আমির খসরু মাহমুদের বাবা মুসলিম লীগার ছিল। মির্জা ফখরুল দাবি করে তার বাবা 1971 শরণার্থী শিবিরে ছিলেন, একজন পাকিস্তানের মন্ত্রী, মুসলিম লীগ করার লোক। কেন ইন্ডিয়া পালাবে 1971-এ? তার উপরে যায় শরণার্থী শিবিরে থাকবে। সুপে চাপে মিলানো যায়? আপনার কমন সেন্স কি বলে? যাই হোক, আমরা ওইদিকে না যাই। জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায়, শান্তি কমিটি আর আলবদরে। এখন এই আলবদরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায়। এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণে। কে দোষী আমি সেটা ঠিক করব না, আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে মিথ্যা দিয়ে ইতিহাস বানায়। আসেন ওই অংশটুকু একটু দেখি। আমি আলবদর বলছি বলে একটা বই আছে, একজন আলবদর ছিল সেই লিখছে। সে বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলে ছিল সে। গ্রেপ্তার করা হইল, তারে ইন্টারোগেট করা হয়েছে, তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে, কিছুই নেওয়া হয় না। তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো, বলতেছে আলবদর। কিন্তু আলবদর তো ধরছিলা, তারা জেলেও রাখছিলা, তো তারে ইন্টারোগেট করে তারে তথ্য নাও নেই, সে তথ্যটা ভেরিফাই করো নাই, ক্রস চেক করো নাই কেন? কার দোষ এইটা? আমি আপনাকে ডিসেম্বরে একটা ক্লিপ দেখাই। সেখানে সাংবাদিক, বিদেশি সাংবাদিক বলতেছে ঢাকায় ডিসেম্বরের শুরুর দিকের কথা, এটা প্রত্যেক দিন মুক্তিবাহিনীর সদস্যরা কম করে 5টা রাজনৈতিক হত্যাকাণ্ড করতেছে। শোনেন, There are between 80 and 100,000 Mufti Bahini operating within East Pakistan. And in the last few months, they have blown up 165 bridges, large and small, have damaged 5 cargo boats, including one British boat from Calcutta, have sunk a 1,600-ton jute barge, and have blown up a power substation. And they have committed, in Dakar alone, 6 political assassinations every day. তার মানে ঢাকার মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলছে গেরিলারা। এইখানে স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাইতেছে কয়েকদিন ধরে। কোথায় নিয়ে যাইতেছে সেটাও ফ্যামিলি মেম্বাররা জানে, কিন্তু অনেক ক্ষেত্রেই, মনির চৌধুরীর ক্ষেত্রেই জানে। ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল মোহাম্মদপুরে। তো মুক্তিযোদ্ধারা তো অপারেশন চালাবে সেই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে, ঠিক কিনা বলেন? তারা ডেলি 5 জন করে মারতে পারে ঢাকায়, আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে হামলা করে উদ্ধার করতে পারে না। উদ্ধার করতে না পারুক, হামলা তো করতে পারতো, কেন করলো না? ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল? এখন তো কত মুক্তিযোদ্ধা, সবাই মিলে যদি ওইখানে হামলা করতো। দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী পরিবাররা মুজিবের অফিসের সামনে বিক্ষোভ করে, ওইখানে মুজিব আসে। জয়রায়ের বোন ছিল নাফিসা কবির, তাকে উদ্দেশ্য করে মুজিব বলছিল যে অনেকে তো দালালি করে মারা গেছে এই বুদ্ধিজীবী সম্পর্কে। এরা পান্না কাইসাল লিখে গেছে, স্বাধীনতা বিরোধীরা লিখে যায় নাই। জামাতের অনেকে বলে ইন্ডিয়ানরা মারছে। এই বয়ানটা মিলে পাকিস্তানের হামিদুর রহমান কমিশনের রিপোর্টে, যখন তারা রাও ফরমান আলীকে প্রশ্ন করে, রাও ফরমান আলীকে জানেন তো এই বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী করা হয়। হামিদুর রহমান কমিশনে বলা হয়েছিল বাংলাদেশের সরকার যেন তাদেরকে এভিডেন্স দেয় বুদ্ধিজীবী হত্যার সাথে কারা কারা জড়িত ছিল। পাকিস্তানের কাগজে কলমে হইলেও এটা সদিচ্ছা ছিল, তো করে নাই কেন বাংলাদেশ? এটা তো এখনো করা সম্ভব, যৌথ কমিশন করে অনুসন্ধান কইরা। জামাতে ইসলামকে ক্ষমতায় আসলে এইটার একটা ট্রান্সপারেন্ট তদন্ত করতে হবে। তদন্ত হস্তক্ষেপ করা যাবে না, আন্তর্জাতিক তদন্ত হইতে হবে। বিএনপিও করতে পারে, ক্ষমতায় তো ছিল, করে নাই কেন তদন্ত? 71 নিয়ে 2টা অমীমাংসিত বিষয় আছে, জ্বলন্ত বিষয় আছে। একটা গণহত্যার সংখ্যা, কতজন মারা গেছে, কতজন শহীদ হয়েছে, আর একটা বুদ্ধিজীবী হত্যার দায় কে করছে আসলে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কেউই করে নাই। যদি প্রশ্ন করি যে আসলে তারা তদন্ত করলেই দায় দেওয়ার রাজনীতি করতে পারবে না, তাই করে নাই। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক বলে একটা উপন্যাস ছিল, ওইখানে এক ভিখারি, তার পায়ে একটা ঘা ছিল, বিভৎস ঘা, ওই ঘায়ে চিকিৎসা করতো না, কারণ চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, আর ঘা দেখায় ভিক্ষা করতে পারবে না। তাই আওয়ামী লীগ, বিএনপি এই ক্ষতের কোনো চিকিৎসা করেনি 71 নিয়ে, কারণ চিকিৎসা করলে মুক্তিযুদ্ধের চেতনা বেইচা ভোটের রাজনীতি করতে পারবে না। এটাই হইতেছে আসল সত্য। এই যে বিএনপি আওয়ামী লীগের বয়ান নিজের মুখে তুলে নিছে, এর জন্য নিজের আত্মহত্যার পথে গেছে। এটা আমি আপনাদেরকে প্রকৃতি থেকে বুঝাই দিই একটা ঘটনা দিয়ে, মজা পাইবেন। ঘাসফড়িং, ঝিঝি পোকা আছে না, এইসব প্রাণী কেমনে মারা যায় জানেন? এটা তো বুড়া হয়ে মারা যায়। আর একটা মৃত্যু খুবই ভয়ঙ্কর, এই ঝিঝি পোকার পেটে একটা কৃমি ঢোকে, নাম হইতেছে হর্স হেয়ার কৃমি, মানে ঘোড়ার চুলের কৃমি।
এডিটর সাহেব, ঘোড়ার আবার একটা হাসি দেওয়া লাগবে, তার চুলের কৃমি, সেটাও একটা বিষয় হয়েছে এপিসোডের, এটা হাসি দেয় না। যাই হোক, ভালোই হয়েছে। এটা লম্বা সুতার চুলের মতো দেখতে, পরজীবী কৃমি, সাধারণত পোকামাকড়ের ভেতরে বড় হয়। এই কৃমির জীবন চক্র শেষ করার জন্য পানির দরকার হয়, এটা মনে রাখেন, আমরা ফিরে আসবো এই জায়গায়। তো এই ঝিঝি পোকা, এই কৃমির ডিম সংক্রমিত পোকা যদি খেয়ে ফেলে, তাহলে এই ডিমটা শরীরে ঢুকে পড়ে ঝিঝি পোকা। এই ডিমটা ঢোকার পরে ঝিঝি পোকার পেট ভেদ কইরা শরীরের ভিতরে ঢুকে যায়। সেখানে আস্তে 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 বড় হইতে থাকে, শরীরের ভিতরে পুরা শরীর খায়া ফেলে। ঝিঝি পোকার শরীরের ভিতরে প্রায় পুরা জায়গা দখল করে নেয় এই কৃমিটা। এই কৃমি এতই বড় হয় যে অনেক সময় এই কৃমির দৈর্ঘ্য ঝিঝি পোকার শরীরের চাইতে কয়েক গুণ বেশি হয়ে যায়। তো ঝিঝি পোকা যা খায় তার পুষ্টি কৃমি শুষে নেয়। ঝিঝি পোকা ধীরে ধীরে দুর্বল, অপুষ্ট, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, অসুস্থ শরীর, দূষিত রক্ত হয়ে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর ধাপ হইতেছে, এই কৃমি ঝিঝি পোকার মাথা, মগজ নিয়ন্ত্রণ করে, চিন্তা নিয়ন্ত্রণ করে, মাইন্ড কন্ট্রোল করে। কিভাবে? এই কৃমি ঝিঝি পোকার স্নায়ুতন্ত্রে একটা রাসায়নিক সংকেত দেয়, এটাকে বলে, ডাক্তারি ভাষা বলে নিউরোঅ্যাক্টিভ কম্পাউন্ড। ফলে ঝিঝি পোকার স্বাভাবিক ভয়ের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায়। ঝিঝি পোকা পানিকে ভয় পায়, কিন্তু তখন পানির দিকে আকৃষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবে পানি এলায় চলে, কিন্তু ওইটার জন্য সে পানির দিকে যাইতে থাকে ঝাঁপ দেওয়ার জন্য। তারপরে পানিতে ঝাঁপ দেয়, ঝিঝি পোকা ঝাঁপ দিয়ে মারা যায়। তখন ওই কৃমি ঝিঝি পোকার পাছা ফুইরা বের হয়ে আসে, ঝিঝি পোকা মারা যায়, আর কৃমি তার নতুন আশ্রয়ের খোঁজে যায়। ঝিঝি পোকা হইতেছে বিএনপি, আর ইন্ডিয়ান আওয়ামী লীগ হইতেছে ওই কৃমি, সেকুলার, সেন্ট্রিস্ট, লিবারাল, ডেমোক্রেট কৃমি, যেমন ওয়াকারের পথবালক তাসনিম খলিল, এরা ঢুকিছে। এরা সেই কৃমি বিএনপি ঝিঝি পোকার মধ্যে ঢুকিছে। আর মুক্তিযুদ্ধের চেতনা হইতেছে সেই নিউরোঅ্যাক্টিভ কম্পাউন্ড, সেই ইন্ডিয়ান ন্যারেটিভ, যেটা দিয়ে আওয়ামী লীগ আর ইন্ডিয়া বিএনপির মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে। বিএনপির মধ্যে তো ইন্ডিয়ান র আছে, আমার কথা না, এটা বিএনপির নেতার কথা, বড় নেতার কথা, আলতাফ ভাইয়ের কথা শুনেন। বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট, তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এখন বিএনপি ঝিঝি পোকার মতো পানির দিকে ঝাঁপ দিতে যেতেছে। আগামী নির্বাচনে ভরাডুবি হইলে বিএনপির পাছা ফাইটে আওয়ামী লীগের কৃমি বাইর হয়ে আসবে পরিপুষ্ট হইয়া। বাংলাদেশে আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হবে। বাংলাদেশের একটা ট্রু ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টির ধ্বংস কইরা তার ধ্বংসস্তূপ থেকে আওয়ামী লীগ উত্থিত হবে। এইভাবে, ঠিক যেইভাবে মুসলিম লীগ ধ্বংস হয়েছিল, তার মধ্যে থেকে আওয়ামী লীগ বাড়াইছিল। এখন তাই আমাদের বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট করা ছাড়া উপায় নাই। বিএনপি শেষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই আমাদের লাগবে একটা নতুন ন্যাশনালিস্ট ফ্রন্ট। আগামী নির্বাচনে সেই ফ্রন্টকে আমাদের সর্বশক্তি দিয়ে জয়যুক্ত করতে হবে, না হলে বিএনপি ঝিঝি পোকার পেট থেকে বাইরে হওয়া আওয়ামী কৃমি আমাদের দেশটা আবার ধ্বংস করে ফেলবে। এইটাকে কি আমরা হইতে দেব? কখনোই না। এইটাকে আমাদের থামাইতে হবে, বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করতে হবে। এটাই জুলাই, এটাই 2024-এর বর্ষা বিপ্লবের শিক্ষা। আমরা বাংলাদেশকে রক্ষা করব ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।